ওই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি এই আকাশ চৌধুরীকে কিডন্যাপ করেছো? ওই, তুই সাহসের কি দেখলি? এখনো তো তোকে সাহসের কিছুই দেখালাম না। দেখো, আমি মেয়েদের শরীরে হাত তুলি না, তাই বলে তোমরা যা খুশি তা করে নেবে তা কিন্তু মোটেও মেনে নেব না। হো, তাই নাকি? তা কি করবি তুই শুনি? হাতের বাঁধনটা একবার খুলে দেখো, তারপর দেখো কি করি। হাতের বাঁধন তো খুলে দিব, তবে সেটা দিয়ে শুধু সাইন করবে। কিসের সাইন? কিসের আবার? আমাদের বিয়ের। ওই মেয়ে, তোমার কি মাথা ঠিক আছে? তোমাকে আমি চিনি না, জানি না, আর তুমি বলতেছো তোমাকে বিয়ে করার জন্য? এটা কি মগের মূল্য পেয়েছো? উফ, রাগলে তো তোমাকে দেখলে হ্যাপি লাগে। ইরা, ঠিক বলেছিস, তবে দুলাভাই কিন্তু একটু বেশি রাগী। রাগী মানুষই তো আমার পছন্দ। দেখো মেয়ে, ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে ছেড়ে দাও, নয়তো আমি তোমাদের জেলের ভাত খাইয়ে ছাড়বো। ও তাই নাকি? তুই কি ভেবেছিস তুই এসব বাংলা সিনেমার মতো ডায়লগ করবি আর আমরা ভয়ে তোকে ছেড়ে দেব? এটা তুই ভাবলি কি করে? ইরা, হবু বরের সাথে কেউ এরকম ভাবে কথা বলে? ওই কাজের বাচ্চা কখন আসবে? এই তো কাজী হাজে। তা বলুন তো, কার সাথে কার বিয়ে? আমার বান্ধবীর সাথে এই ছেলের বিয়ে। কিন্তু ওনাকে বেঁধে রেখেছেন কেন? ওই মিয়া, আপনাকে এত কিছু জানতে হবে না, আপনি বিয়ে পড়ান তো। সাক্ষী লাগবে তো। সাক্ষী তো আমার বান্ধবীরা আছে। ছেলে পক্ষ থেকে তো 2 জন লাগবে। ওই, তোরা রাস্তা থেকে 2টা মালকে উঠিয়ে আনতো। এরকম ভাবে বলে না। তাছাড়া আমি এই প্রথম দেখতেছি কোনো মেয়ে জোর করে কোনো ছেলেকে উঠিয়ে নিয়ে বিয়ে করতেছে। তা ছেলের নাম কি? নামটা তো আমি জানি না। এটা কেমন কথা? নাম না জেনে উঠিয়ে নিয়ে আসলেন বিয়ে করার জন্য? ওই, তোর নাম বল। বলবো না। ওর মানিব্যাগ থেকে কার্ড বের কর, তারপর ঠিকানা নিয়ে নে। কার্ড বের করে সব ঠিকানা লিখে নেয়, তারপর বিয়ে পড়াতে থাকে। আকাশ তো রাজি না, তাও জোর করে ধমক দিয়ে পিস্তল ধরে বিয়েটা করে নেয়, সাথে ভিডিও করে নেয়। এবার তো যেতে দিন আমাকে। দেব। তোর বর্তমান ঠিকানা বল। আমার বর্তমান ঠিকানা আমি এখনো জানি না। ওই, তুই কি কচি খোকা যে জানিস না? আপনি বারবার এরকম রেগে যাচ্ছেন কেন? তুই ঠিকানা বলবি কিনা বল। বলছি। ঠিকানা বলে দেয়, সেটা লিখেও রাখে। আচ্ছা, তোরা ওকে বাসায় নামিয়ে দিয়ে আয়। আমার তো ভয় করছে। ভয় কেন করবে? যদি রাস্তায় উনি ঝামেলা করে, আমাদের পাবলিক দিয়ে মার খাওয়ায়। আমার রুমাল ওর মুখে রেখে দে, যেন চেঁচামেচি না করতে পারে। ওরা আকাশের মুখে রুমাল দিয়ে রাখে, তারপর ওকে ওর বাসার নিচে নামিয়ে দিয়ে ছুটে যায়। এখন হয়তো ভাবছেন, এটা কি হলো? গল্পের নায়িকা তো নায়ককে ঠিক মতো চিনি না, তাহলে কেন বিয়ে করলো? আর বিয়ে যখন করলো, তাহলে জোর করে তুলে এনে কেন করলো? এইসব প্রশ্ন জানতেই গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে, দেখতে হবে। একটু পরে, এটা আমার সাথে কি হলো? একটা মেয়ে আমাকে কিভাবে রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ে করলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কে ওই মেয়ে? আর কি চায় আমার কাছ থেকে? আর কেনই আমাকে বিয়ে করলো, তাও জোর করে? অন্যদিকে ইরার বাবা মা ইরাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, সেজন্য ইরাই কাজটা করছে। কেননা এখন ইরা ওর বাবা মাকে বিয়ের কথাটা বলবে। বাসায় ফেরার পরে ওনাদের সবটা বলে। তোর যখন কাউকে পছন্দ ছিল, তা আগে কেন বললি না? সেটাই তো, তা জামাইকে সাথে করে নিয়ে আসতে পারলা? যখন সময় হবে তখনই নিয়ে আসবো, আপাতত আমাকে এখন ঘুমাতে দাও। অন্যদিকে আকাশ এসেছে অন্য একটা শহর থেকে, কেননা একটা শহর থেকে আরেকটা শহরে এসেছে। পথের মধ্যে ওকে যে কেউ কিডন্যাপ করে বিয়ে করবে তা আকাশ তো বুঝতে পারেনি। কিছুক্ষণ পরে আকাশ ওর বর্তমান ঠিকানায় আসে। বস, আপনার ফিরতে এত লেট হলো যে? এমনিতে কিছু কাজ ছিল। আপনি এখানে এসেছেন, অনেক খুশি হয়েছি। এবার চলুন, আপনাকে বড় বসের সাথে পরিচয় করিয়ে দেই। ঠিক আছে, তবে আজকে না, কাল যাব। সবে মাত্র আসলাম। ঠিক আছে, আমি বসকে জানিয়ে দিচ্ছি। পরের দিন আকাশ একজন মাফিয়া বসের সাথে দেখা করতে এলো। অনেকে তো বলবেন গল্পের নাম এক এক রকম আর কাহিনী আরেক রকম। আসলে নামও ঠিক আছে আর কাহিনীও ঠিক আছে,
শুধু সবটা বুঝতে আপনাদের একটু ধৈর্য ধরা লাগবে, একটু সময় দেওয়া লাগবে। সেজন্য অপেক্ষা করুন। কে এই ছেলে? এই সেই ছেলে যে একাই 20 জন পুলিশ অফিসারকে মেরেছে। সাবাস বেটা, তোকেই তো আমার চাই। কিন্তু এটাই যে সেই ছেলে তা তুই বুঝলি কি করে? শফিক কিন্তু ওনার কথাই বলেছিল, সাথে ওনার ছবি আর নামও পাঠিয়েছে। শফিক যদি বলে থাকে তাহলে তো ঠিকই বলেছে। তাহলে একটা কাজ কর, শফিককে একটা কল দে, ওর সাথে কথা বলে দিচ্ছি। ঠিক আছে, দিচ্ছি। শফিককে কল দেওয়া হয়। কিছুক্ষণ পরে, স্যার শফিকের মোবাইল কল এসেছে। তাড়াতাড়ি করে ওর কাছে ফোন নিয়ে যাও। ফোন এনে শফিককে দেওয়া হয়। সুন্দরভাবে কথা বলবি, যদি কোনো কিছু বলে দিয়েছিস তো তোকে এখানেই মেরে ফেলবো, কথাটা মনে রাখিস। আমি কোনো কিছু বলবো না। কিছুক্ষণ রিং হওয়ার পরে কল ধরে। শফিক, কেমন আছিস? এই তো ভাই, ভালো আছি। তা যে ছেলেটাকে পাঠিয়েছিস আমাদের কাছে, ছেলেটা ভালো তো? জি বস, ছেলেটা ভালো, অনেক কাজের ছেলে, সেই জন্যই আমি ওকে আপনার কাছে পাঠিয়েছি। আচ্ছা, ওর সাথে কথা বল। ফোনটা আকাশের হাতে দেয়। ফোন নিয়ে একটু সাইডে যায়। দেখ, যা বলে এসেছি ঠিক সেভাবেই বলবি। এক কথায় যদি আজাদ কোনো কিছু বুঝে যায় তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। আমি কোনো কিছুই বলবো না। আমাকে কবে ছেড়ে দিবেন? আমার কাজ হয়ে গেলেই তোকে ছেড়ে দেব। কাজ না হওয়া পর্যন্ত এভাবে অ্যাক্টিং করতে থাকবি, বুঝতে পারলি? ঠিক আছে। আবারও ফোন এনে আজাদের হাতে দেয়। কথা যখন হয়েছে তখন একটা কাজ করো। কি কাজ? আমাদের কিছু মাল আসার কথা, সেই মালগুলো ঠিকভাবে এসেছে কিনা তা একটু দেখে এসো। কিন্তু আমি তো চিনি না। ওকে নিয়ে যেত। জি বস, নিয়ে যাচ্ছি। লোকটা আকাশকে নিয়ে আসে, তারপর মালগুলো চেক করতে থাকে। এখানে অনেক অস্ত্র আর বোমা রাখা আছে। এগুলো দেখে আকাশের অনেক রাগ হয়। রাগে তো অবস্থা একাকার, তাও চুপ করে আছে। একটু পরে, এই লিস্টের সাথে সবকিছু মিলিয়ে নাও। কই দিন তো লিস্ট। লোকটা লিস্ট দিয়ে চলে যায়। আকাশ ওখানে কিছু ঠিকানা দেখতে পায়, সেজন্য সেটার ছবি উঠিয়ে কাউকে পাঠিয়ে দেয়। এই জায়গাগুলোর খোঁজ না, আমি না বলা অবধি আমাকে কল দিও না, সরাসরি যা বলার মেসেজের মাধ্যমে বলবে। জি স্যার, জানাবো। আপনারও খেয়াল রাখবেন। লোকটা আজাদের কাছে আসে। তুই চলে এলি কেন? ওই ছেলের কাছে কাগজ দিয়ে বলছি সব মিলিয়ে নিতে। ও কি অস্ত্রের নাম জানে যে বুঝবে? সবই তো বুঝে। তাহলে তো সত্যি অনেক কাছের। ভাবছি কয়েকটা দিন পরে ওকে মাঠে নামিয়ে দিব, দেখি মাঠে কিরকম খেলতে পারে। ততদিন আগে এখানকার পরিস্থিতি বুঝে নি। তার বলতে, আচ্ছা বস, আমি আসি। এখন হয়তো ভাবছেন কি থেকে কি হয়ে গেল। আকাশ একবার পুলিশদের সাথে, আবার মাফিয়ার সাথে, কিছু তো বুঝতে পারছেন না, তাই না? আসলে গল্প তো মাত্র শুরু। এখনই যদি রহস্য বলে দেই তাহলে তো গল্পের মজাই চলে যাবে। সেজন্য আপনারা শুনতে থাকুন, পড়তে থাকুন, দেখবেন নিজে থেকে গল্পের রহস্য অর্থাৎ মিস্ট্রি বের হয়ে সামনে আসবে। এখন চলুন নায়িকা কি করছে তা জেনে আসি। আব্বু আম্মু, আমি ভার্সিটিতে গেলাম। আচ্ছা, তোর বাবার সাথে আমি কথা বলেছি। কোন বিষয়? তোর বিয়ের ব্যাপারে। আমি না গতকালই বিয়ে করেছি। সেটা তো আমরা জানি। তাহলে এখন আবার বিয়ের কথা উঠছে কেন? আরে, তোর বাবা বলেছে জামাইকে নিয়ে বাসায় আসার জন্য। বাসায় কেন আম্মু? বিয়ে যখন করেছিস, মেয়ের জামাইকে তো সরাসরি দেখতে হবে। না আনলে কি হয় না? না, হয় না। সেজন্য ওকে বাসায় নিয়ে আসবি। আচ্ছা শোনো আম্মু, কয়েকটা দিন পরে আনলে কি হয় না? কয়টা দিন পরে কেন? আসলে আমরা পালিয়ে বিয়ে করেছি তো। তো কি হয়েছে? আমরা তো মেনে নিয়েছি। ও তো ভয়েও আসতে চাইবে না। তুই ওকে কল কর, আমি কথা বলে নিচ্ছি, তাহলে ঠিকই ও আসবে। না থাক, আমি ওর সাথে কথা বলে তারপর জানাবো। মনে থাকে যেন। থাকবে মনে। ভার্সিটিতে এসে হিয়া আর রিয়ার সাথে কথা বলে এই বিষয়ে। এখন কি করবি? একটা ছেলের সম্পর্কে সবকিছু না জেনে একেবারে বিয়ে করে নিলি তুই? ওই তোরা একটু চুপ কর। বাবা মা তো উঠে পড়ে লেগেছে ওই ছেলেকে দেখার জন্য। একটা কাজ কর, ভার্সিটি একটা ছেলেকে
তোর জামাই সাজিয়ে পরিচয় করিয়ে দে। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। আমি কি করলাম? বিয়ের ওই ভিডিওটা যে বাবা মাকে দেখিয়েছিস, এখন যদি অন্য ছেলেকে নিয়ে যায় তাহলে তো বুঝে যাবে সবকিছু। ওই ছেলের ঠিকানা তো আছে, চল সরাসরি কথা বলে ওনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। ঠিক আছে, চল তাহলে। ওরা তিনজন এই ঠিকানে যেতে থাকে। এইদিকে অস্ত্রগুলো মিলিয়ে আজাদের কাছে আসে। সবকিছু ঠিক আছে? তুমি তাহলে এখন বাসায় যাও, কাল আবার চলে আসিও। জি বস, তাই হবে। ওখান থেকে চলে আসে। আসার সময় কাউকে কল দেয়। ছবি কি পেয়েছিস? জি স্যার, পেয়েছি। তা সরাসরি রেড করব নাকি? এখন কোনো কিছু করার দরকার নেই, আপাতত তোমরা নজরে রাখো। আমি যখন বলবো তখন কাজটা করবে। ওরা তিনজন বাসার সামনে এসে দেখে তালা দেওয়া। ওই ব্যাটা কি ভুল ঠিকানা দিল? এখন কি করবি? কিছুক্ষণ অপেক্ষা করি, কি বলিস? কতক্ষণ আর অপেক্ষা করব? মাত্রই তো এলাম, কিছুক্ষণ থাকি, তারপর একটা কিছু ভেবে নেওয়া যাবে। ঠিক আছে। অন্যদিকে সময় পার হয়ে যাচ্ছে। 20 মিনিট অপেক্ষা করে তাও কেউ আসছে না। সেজন্য ওরা বের হতে যাবে, তখন একটা ট্যাক্সি এসে থামে। ওখান থেকে আকাশ বের হয়। ওকে দেখে, ওই বেটা, এত লেট করলি কেন আসতে? আরে পরে বকাবকি করিস, আগে ওনাকে আসতে তো দিবি। দোস্ত, এরকম বকাবকি করছিস না, পরে নয়তো তোর সাথেই যেতে চাইবে না। বুঝতে পেরেছি, ঠিক আছে, বলবো না। কি আপনারা এখানে কেন? এসেছি তোকে দেখতে। আমাকে দেখার কি আছে? অনেক কিছুই আছে, তা আগে তালা খুলে নে, ভিতরে এসে কথা বলবো। আমি কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলি না। ওই শালা, আমি কোন দিক দিয়ে তোর অপরিচিত মেয়ে হই? বউ লাগি আমি তোর? দেখুন, আমি এই বিয়ে মানি না। তুই ভিতরে আসবি নাকি আবারও তোকে তুলে নিয়ে যাব? এই না না, খুলছি তালা। এই তো ভালো ছেলে। তালা খুলে ভেতরে আসে। ভেতরে এসে, এত নোংরা ভাবে কেউ থাকে? আমি তো মাত্র একটা দিন হলো এসেছি এখানে। তা এতদিন কোথায় থেকেছিস? অন্য একটা শহরে। ওই শহর থেকে ফিরছিলাম, আর পথের মধ্যেই আপনারা আমাকে তুলে নিয়ে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা বলুন? তুই আগে ফ্রেশ হয়ে আয়, তারপর বলতেছি। ঠিক আছে, কিছুক্ষণ সময় দিন আমাকে। কিছুক্ষণ পরে আসে। এসে দেখে পুরো রুম গুছিয়ে রাখা হয়েছে। রুমে কে গোছালো? আমরা মেয়ে মানুষ নোংরামি পছন্দ করি না, তুই এসে পরিষ্কার করবি। সে অবধি বসে থাকতে পারবো না, তাই পরিষ্কার করে নিলাম। আচ্ছা, এখন বলুন তো কেন এসেছেন? তোর যে বিয়ে হয়েছে সেটা কি ভুলে গেছিস? ভুলে যাব কেন? তাহলে আমি কোথায় থাকি, কি করি, আমার সম্পর্কে খোঁজ খবর তো জিজ্ঞাসা করতে পারতি। যেভাবে আমাকে বিয়ে করেছেন, জিজ্ঞেস করার উপায় তো রাখেননি। আচ্ছা শোন, তোকে যে কারণে ডেকেছি। জি বলুন, শুনতেছি। তোকে আমার বাবা মা ডেকেছে। আমাকে কেন ডেকেছেন? তুই ওদের একমাত্র জামাই বলে কথা, তোকে তো দেখার ইচ্ছা থাকতেই পারে। কিন্তু আমাকে আবার মারবেন না তো? তোকে কেন মারবে? সিনেমা তো দেখেছি, এরকম পালিয়ে বিয়ে করলে মেয়ের বাবা মা পরে বিয়ে মেনে নেওয়ার কথা বলে ছেলেটাকে ইচ্ছা পরিমাণে খেলাতে থাকে। আকাশের এমন কথা শুনে ইরা, রিয়া আর হিয়া তিনজনে হাসতে থাকে। আচ্ছা শোন, এরকম কিছুই হবে না। তোকে কেন বিয়ে করেছি তা তোকে এখন বলবো। সবটা তোর জানা থাকলে মা বাবা তোকে প্রশ্ন করলে তাহলে উত্তর দিতে পারবি ঠিক মতো। ঠিক আছে, বলুন। প্রথমত, বাবা মাকে বলবি তোর সাথে আমার 3 বছরের সম্পর্ক। তুই আগে অন্য শহরে থাকতি, এখানে আসার পরে আমি তোকে বিয়ে করি। কিন্তু আমাকে কেন বিয়ে করলেন এটাই তো আমি এখনো জানতে পারলাম না। তাহলে শোন, বাবা মা আমার বিয়ের পেছনে পড়ে আছে। আমার কোনো বয়ফ্রেন্ডও নেই যে তার পরিচয় করিয়ে দিব। থাকলে তো আমি বেঁচে যেতাম। কিছু বললি বা কিছু ভাবছিস? এরপরে কাহিনী বলুন। তারপর নতুন একটা ছেলে সন্ধানে নামি। হিয়ার তো গাড়ি আছে, সেজন্য গাড়ি নিয়ে বের হই। তোকে দেখে একটু হ্যাবলা হ্যাবলা মনে হয়েছিল, সেজন্য তোকেই তুলে নিয়ে যাই। কিন্তু তোকে যতটা হ্যাবলা ভেবেছিলাম, তুই তো তার চেয়েও বড় হ্যাবলা। সে যাকগে, যেভাবে তোকে শিখিয়েছি ঠিক সেভাবে বলবি। ঠিক আছে, বলবো তাহলে। এখন তৈরি হয়ে নে। 10 মিনিটের ভেতরে তৈরি হয়ে নেয়। এবার আকাশকে দেখে ইরা তো নিজেই ক্রাশ খেয়ে বসে। কেননা আকাশের এমন লুক ইরা ওই দিন দেখেনি। এক নজরে তাকিয়ে আছে। এবার চলুন যাওয়া যাক। ও হ্যাঁ, চলুন। কিছুক্ষণ পরে ওর গাড়ি নিয়ে বের হয়।
পথে আকাশ কিছু লোক আর পুলিশের মধ্যে ঝামেলা দেখে এসব কি? এটা তো এখনকার প্রতিদিনের কাজ, ওরা নিজেরা দেখে নেবে। এরই মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু পুলিশ সেদিকে না তাকিয়ে ওদের সাথে ঝামেলায় ব্যস্ত। গাড়িটা থামান। গাড়ি কেন থামাবো? থামাতে বলছি, থামান। রাগ দেখে গাড়ি থামায়, তারপর ওই আহত লোকটার কাছে যায়। এবার ওখানে পুলিশ আসে, তাও নিজেদের পকেট তো একবার গরম করে, সাথে এখানেও করার ইচ্ছেতে আসে। ওই তুই কে রে? আমি একজন সাধারণ জনগণ। তাই এখানে কি? দেখতে পাচ্ছেন না, একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য উঠাচ্ছি, অথচ আপনারা দেখবেন কি করে? আপনারা তো নিজেদের পকেট গরম করতে ব্যস্ত। ওই তোর কাছ থেকে কি শিখতে হবে? আমরা কি করব না করব? প্লিজ স্যার, ও নতুন তো সেজন্য কিছু জানে না। আগে বল তুই কে? আমরা সবাই বন্ধু। কি রে, আজকাল একসাথে 3টে মেয়ের সাথে গাড়িতেই কি? বাকি কথা বলার আগে ওসিকে 2টা থাপ্পড় দেয়। এসে ওখানে থাকা সবাই তো অবাক, সাথে বাকি পুলিশও অবাক হয়। ওসি তো রাগে ফেটে যাওয়ার মতন অবস্থা হয়েছে। তোর সাহস তো কম না? তুই একজন ওসির শরীরে হাত দিয়েছিস। তোকে আজকে থানায় এনে এমন মার মারবো যে সারা জীবন হাঁটাই ভুলে যাবি। তোর এই ডায়লগ অন্য কাউকে দিবি, আমার সামনে দিয়ে নিজের বিপদ ডেকে আনিস না। তোর মতো একটা ছেলে আমার বিপদ নিয়ে আসবে? প্লিজ আমাদের যেতে দিন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। কেন, হোটেলে কি সময়? এবার আরও 2টা থাপ্পড় দেয়। বাকিটা বলার আগে থাপ্পড় দিয়েও আকাশ চুপ করে দাঁড়িয়ে থাকেনি। ওসির কলার ধরে এতে বাকি হাবিলদারগুলো বন্দুক বের করে তাক করে। এতে আকাশ কিছুটা হেসে ওঠে। ইরা, রিয়া, হিয়া তো মনে মনে নিজেদের অনেক কথাই বলতে থাকে। হায় আল্লাহ, নিজের বিপদ দেখি নিজেই ডেকে আনলাম। একবার এখান থেকে ফিরি, আর জীবনেও ইরার সাথে এরকম আঁকামি যাব না। ইরার বাচ্চা ইরা, কোন ঝামেলা এনে ফেলে দিলি আমাকে? তোর কি জানের মায়া নেই? তোর কি মনে হয় এই বন্দুক দেখালে আমি ভয়ে এখানে তোর কাছে মাপ চাইব? এটা যদি মনে করে থাকিস তাহলে কিন্তু ভুল ভাবছিস। তোর করে যেতে দেখি অনেক বড়। ওই ওকে নিয়ে চল, ওকে মেরে আজকে আমার সব জেদ রাগ পুষিয়ে নেব। ওরা আকাশকে ধরতে আসবে, তার আগেই কাউকে কল দিয়ে ওসির হাতে মোবাইল দেয়। নে কথা বল। তুই কাকে ফোন দিয়েছিস? তুই কি ভেবেছিস এতে আমি ভয় পাবো? ভয় তো পাবি, সাথে আমার পা ধরে ক্ষমাও চাইবি। নে কথা বল, নয়তো চাকরিটাও থাকবে না। ওসি আকাশের হাত থেকে মোবাইল নিয়ে তা আছাড় দিয়ে ভেঙে ফেলে। এতে আকাশের এত রাগ উঠে ওই ওসিকে একটা লাথি মারে। ওসি তো পেছনে থাকা গাড়িতে এসে ধাক্কা খায়, এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। এতে বাকি হাবিলদারগুলো মারতে আসে, ওদের সবাইকে ওখানে মারতে থাকে। 5 জনকে মেরে তাকে দেখবেন নাকি যাবেন? আমরা কোথায় যেন যাব? আপনার বাসায়। ও হ্যাঁ, মনে পড়েছে। রিমি, তাড়াতাড়ি চল, ওরা উঠার আগেই। ওরা গাড়িতে বসে এবার যেতে থাকে। এদিকে ওসিকে নেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স আসে, সাথে আরও পুলিশের একটা গাড়ি। আশেপাশে কিছু লোক তো মারামারি ভিডিও করে রাখে। ওখানে বাকি পুলিশ আসার পর, কে মেরেছে ওদের? একটা ছেলে এদের মেরেছে। একটা ছেলে এদের মারলো, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? কিভাবে প্রতিবাদ করব বলেন? দোস্ত আপনার পুলিশ অফিসার, উল্টো ওই ছেলেকেই তো খারাপ কথা বলল, সেজন্য ছেলেটা রেগে গিয়ে এরকমভাবে মারলো। তোমরা কোনো প্রতিবাদ করলে না? আপনারা নিজেরাই তো আমাদের মানুষ বলে মনে করেন না। ছেলেটা দেখতে কেমন ছিল কিছু জানো কি? এই যে ভিডিও। আমাকে পাঠাও তো, আর তোমরা ওই জায়গাটা ঠিক করো। এখানে ঝামেলা তো গেল, এবার দেখি ওইদিকে আবার কোনো ঝামেলা শুরু হয় কিনা। এই, আপনাকে কে বলেছে শুধু শুধু এখানে ঝামেলা করার জন্য? আমি কই ঝামেলা করলাম? একে তো পুলিশের সাথে ঝামেলা করেছেন, আবার তার গায়েও হাত দিয়েছেন। সে যদি দোষ করে থাকে তাহলে তো তাকে মারতে হবে। তাই বলে পুলিশকে মারবেন? মারবো। আচ্ছা, যা যা বলেছি তা মনে আছে তো, নাকি মারামারি করতে সব ভুলে গিয়েছেন? আরে মনে আছে সব কিছু। অনেকটা সময় পর ইরার বাড়িতে এসে পৌঁছায়। বাড়িটা মোটামুটি বড়ই আছে। অনেকটা বড় আছে বলতে হবে। এবার ভিতরে আসুন। ভেতরে এসে আকাশ ইরার বাবা মাকে সালাম দেয়, তারপর ওনাদের সাথে কথা বলতে থাকে। ইরা তো ভেতরে চলে আসে নাস্তা নেওয়ার জন্য। তা বাবা, তোমরা যখন একজন আরেকজনকে ভালোই বাসতে, তাহলে আমাকে কেন বললে না? আঙ্কেল, আসলে আমি তখন দিল্লি ছিলাম,
সেজন্য ওকে বারণ করেছিলাম। তাছাড়া আমি এখানে আসার পরই বিয়েটা করে নিই। সেসব তো বুঝলাম, তোমরা বিয়ে করেছো, কিন্তু ইরা আমাকে তো একবার বলতে পারতো বিষয়টা। আসলে আমি বলেছিলাম ওনাকে বারণ করতে। তুমি কেন বারণ করতে গেলে? তাছাড়া ও আমাদের একমাত্র মেয়ে, ওর সুখী তো আমাদের সুখী। আসলে ব্যাপারটা অন্য কিছু ছিল। তাহলে বলো আমাকে। আসলে আমি তো শহরের বাইরে ছিলাম, তার উপর আপনি ওর বিয়ে দেওয়ার জন্য বেশি চাপ দিচ্ছিলেন, সেজন্য আমাকে ওইভাবে তাড়াতাড়ি করে আসতে হলো। বুঝতে পেরেছি। তা তুমি থাকো কোথায়? এই তো 2 রুমের একটা ফ্ল্যাটে। তোমার পরিবারে কেউ নেই শুনলাম। বাবা মা দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আচ্ছা, তোমাদের বিয়ে তো আমরা দেখতে পাইনি, সেজন্য আমি তোমাদের বিয়ের অনুষ্ঠান করে নেব 3-4 দিনের মধ্যে। তাছাড়া তুমি আজ থেকে আমার বাসায় থাকবে। কিন্তু এতে তো আমার আপনার দুজনেরই সুবিধা হবে। কিরকম? আমি বেশিরভাগ সময় বাসার বাইরে থাকি, কখন বাসা ফিরি তাও জানি না। আমার মেয়েকে নিয়ে তুমি যদি এখন ওই বাসায় থাকো, তাহলে তো ও সারাক্ষণ একাই থাকবে। তাছাড়া আমাদের ইচ্ছে হলো ইরাকে যার কাছে বিয়ে দেব সে ঘর জামাই হয়ে থাকবে এখানে। আমাদের একমাত্র মেয়ে বলে কথা, ও যদি চলে যায় আমরা একা একা থাকবো কি করে? আমি 1 মাসের মধ্যে ফ্ল্যাট নেব, চাইলে আপনারাও সেই ফ্ল্যাটে থাকতে পারবেন। আমাদের এই বাড়িটা থাকতে তোমাদের ফ্ল্যাট কিনতে হবে না, তুমি বরং এই বাসায় থেকে যাও। আমি তাহলে আজই যাই, আমার যা কিছু আছে সব নিয়ে আসি। ঠিক আছে, এখন তুমি নাস্তা করে নাও। রিয়া, হিয়া, তোমরাও নাস্তা করে নাও। জি আঙ্কেল। আরও 1 ঘন্টা কথা বলার পরে আকাশ বের হয়ে আসে। আকাশের পেছনে পেছনে ইরাও আসে। ওহ, যাক বাবা, তাহলে কোনো ঝামেলা করেনি। আমার আজকে কাজ আছে, সেজন্য আমি আজকে আসবো না, কাল আসবো। ঠিক আছে। এখান থেকে চলে আসে আজাদের কাছে। ওখানে এসে, এই মালগুলো এই ঠিকানায় পৌঁছে দিয়ে আসতে পারবি? পৌঁছাতে তো পারবো, কিন্তু আমি তো এখানকার রাস্তাঘাট কোনো কিছুই চিনি না। ঠিক আছে, তোর সাথে আমি আরো 2 জনকে পাঠিয়ে দিব। মাল দেওয়ার পরে আর কোনো কাজ আছে? কাজ বলতে এই ধরুন টাকা লেনদেন। ওইটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, তুই ওদের মাল পৌঁছে দিয়ে আমার সাথে কথা বলিয়ে দিবি, এরপর বাকিটা আমি বুঝে নিব। ওকে, তাই হবে। মাল নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে পুলিশ থানায় এসে ওদের বড় স্যারকে দেখায় ভিডিওটা। উনি দেখে তো মোবাইল হাত থেকে পড়ে যায়। কি হলো স্যার? তোমরা কি জানো নাকি? কই না তো, আপনি কি চিনেন? আরে কথা, উনি আমাদের এই এরিয়ার থানার বড় আইপিএস অফিসার, মিস্টার পারভেজ হোসেন আকাশ। আর তোরা কি ওনার সাথে এরকম কাজ করে বসলি? বেকুব কোথায়! তোদের চাকরি তো যাবে, এখন তো মনে হচ্ছে আমার চাকরিও তোরা খেয়ে নিবি। স্যার আমাকে বাঁচান, ওনার তো 7 দিন পরে আসার কথা ছিল। উনি এখন কেন এসেছে তা একমাত্র উনি জানে। এরপর থেকে থাকবি। অন্যদিকে ট্রাক নিয়ে আস্তানায় আসে। ওখানে ওদের বসের কাছে যায়। আজাদ ভাই আপনার জন্য মালগুলো পাঠিয়েছে, একবার দেখে নেবেন। এই মালগুলো সব বুঝে নে তো। ঠিক আছে বস, নিচ্ছি। ওরা মাল বুঝে পায়। এর ভেতর আকাশ থানায় কল করে। জি স্যার বলুন, আপনি হঠাৎ করে কল দিলেন যে? আমি এখন যেখানে আছি এখানে অ্যাটাক করবে, 20 জনের মতো পুলিশ নিয়ে আসবে। ওখানে কেন স্যার? তোমার বিয়ের দাওয়াত খাওয়াতে বেখুব কোথাকার। স্যার আমি 1 ঘন্টার মধ্যে রওনা দিচ্ছি। ওখানে আজাদকে কল দিয়ে কথা বলিয়ে দেয়। তারপর ওরা চলে আসে। এখন তো আপনারা জানলেন আকাশের পরিচয়। এখন অনেকে বলবেন তাহলে এখানে মাফিয়াদের সাথে কি করছে? আসলে এখানে একই সাথে 2টা জায়গায় অভিনয় করতে হচ্ছে তার, যেন মাফিয়ার সাথে থেকে ওদের আস্তানাগুলো খুঁজে বের করতে পারে। আকাশ আর বাকি লোকেরা আজাদের কাছে আসে। ভালোভাবে কাজটা করেছিস। আচ্ছা আমি এখন যাব। কোথায় যাবে? বিকাল হয়ে আসলো তো, সেজন্য বাসায় যাব। এই কাজে তোর ডিউটির কোনো সময় নেই। তারপর একটা কাজ করেছিস ভালো করে। ঠিক আছে, যা তুই তাহলে। ওখান থেকে আকাশ ওর বাসায় ফিরে ওর জিনিসপত্র গুছিয়ে রাখে। রাতে ফিরে আসে ইরাদের বাসায়। এত লেট হলো যে? কাজ ছিল। ভালো কথা। তুমি কি কাজ করো? আমি তো সেটাই জানি না। পরে জানতে পারবে, আপাতত আমাকে ভিতরে তো আসতে দেবে। ও হ্যাঁ। ইরা, ওকে নিয়ে তোর রুমে যা। আমার রুমে কেন আম্মু? এটা কেমন কথা? বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকবে, এটাই তো স্বাভাবিক। ও আচ্ছা,
এই আয় আমার সাথে। যাও বাবা, ইরার সাথে ওর রুমে যাও। একটু পরে রুমে আসে, এসে ওর ব্যাগ বিছানায় রাখে। ব্যাগে যা কিছু আছে সব এই আলমারিতে রাখবে। এটাতে কেন? এখানে আমার পোশাক থাকে। তাছাড়া তুই নিচে ঘুমাবি নাকি বারান্দায়? বিছানাতে যথেষ্ট জায়গা আছে। হা, তোকে আমি স্বামী হিসেবে মানি না, সেখানে তুই আমার সাথে একই বিছানায় ঘুমাতে চাস কেন? নিচে ঘুমালে আমার ঠান্ডা লেগে যায়, সেজন্য আমি বিছানায় ঘুমাতে চেয়েছি। তুই কি ভেবেছিস আমি কিচ্ছুই বুঝি না? ঘুমের মধ্যে সুযোগ নেওয়ার চেষ্টা করবি, তাই না? ঘুমের মধ্যে নেওয়ার কি দরকার, চাইলে তো এগোনে নিতে পারি। কথাটা বলে ইরার কোমরে হাত দিয়ে টেনে ধরে নিজের কাছে। এতে ইরার ঠোঁট আকাশের ঠোঁট প্রায় কাছাকাছি। দুজনের নিঃশ্বাস পেরে যায়, সাথে হার্ট বিটও ফাস্ট হয়ে যায়। ইরা তো চোখ বন্ধ করে আছে, আকাশ তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার মায়াবী চেহারার দিকে। ইরার তো মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, কেননা এই প্রথম ওর সাথে এরকমটা হচ্ছে, সেজন্য ইরাকে ছেড়ে দেওয়াতে একটু নর্মাল হয়। সবটা কি বুঝতে পেরেছো নাকি আরো কিছু করতে হবে? আজকের মতো এইটুকুই যথেষ্ট। সেজন্য তুমি খাটে ঘুমাও আর আমি নিচে। বেশি অসুবিধা হলে খাটে এসে ঘুমাতে পারো। দরকার হবে না। এদিকে আকাশ খাটে, ইরা নিচে। মাঝরাতে ইরার অনেক ঠান্ডা লাগে, সেজন্য না চাইতেও আকাশের পাশে এসে শুয়ে পড়ে। সকালবেলায় আকাশের বুকে ইরা নিজেকে আবিষ্কার করে। হায় আল্লাহ, আমি কোন ঝামেলা করে বসেছি। তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে চলে যায়। এইদিকে আকাশেরও ঘুম ভাঙে। কিছুক্ষণ পরে ইরা বের হয়, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে। ব্যাপারটা ইরা ঠিকই বুঝতে পারে। এরকম করে তাকিয়ে থাকলে নজর যে লেগে যাবে। এর আগেও কি কেউ এরকম ভাবে তাকিয়েছিল? এর আগে কেউ আমাকে এরকম ভাবে দেখার কোনো সুযোগ পায়নি। তাহলে আমি প্রথম? তুমি প্রথম। তাহলে কি শুনি? আরো কিছুক্ষণ দেখি। কখনই না, রুম থেকে বের হও। আমি থাকলে সমস্যা কি? সমস্যা আছে। কি সমস্যা? তুই যাবি নাকি আমি? একটু আগেও ভালো ছেলে, হঠাৎ এরকম রেগে গেলে কেন? এইসব দেখার অধিকার তোমাকে এখনো আমি দেইনি। তাহলে কার অধিকার আছে শুনি? আমার হাজবেন্ডের। তাহলে আমি কে হই তোমার? আমি যে তোকে মানি না সেটা তুইও জানিস। আচ্ছা, আমি গোসলে গেলাম, এর ভিতরে রেডি হয়ে নাও। তুই কেন গোসলে যাবি? তুমি যে গোসল করেছো আমি কি কিছু বলেছি? তাহলে এখন আমার বেলায় এত প্রশ্ন কেন? আমার অভ্যাস আছে, সেজন্য। আকাশও কোনো কথা না বলে চলে যায়। এইদিকে ইরা রাতের কথা ভাবতে থাকে, কোনো কিছু হয়েছে কিনা। সকাল তখন 11টা। হঠাৎ করে কিছু পুলিশ রফিক চৌধুরীর বাসার ভেতর আসে। কি ব্যাপার অফিসার, আপনারা আমার বাসায় কেন? আপনাকে গ্রেপ্তার করার জন্য নিয়ে এসেছি। আমি কি করেছি? ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করেছেন। এটা কিন্তু মিথ্যে, বিশ্বাস করুন, আমি এরকম কোনো কিছুই করিনি। যা বলার থানায় বলবেন। পুলিশ ওনাকে নিয়ে যায়। এদিকে আকাশ ইরা দুজনে নিচে নামে। নেমে ইরার মাকে জিজ্ঞেস করে। তখন বাবাকে পুলিশ নিয়ে গেছে। বাবাকে কেন নিবে? বাবা কি দোষ করেছে? যে ব্যাংকে তোর বাবা কাজ করে, ওনারা বলল তোর বাবা ওই ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করেছে। আকাশ, বিশ্বাস করো, ইরার বাবা এরকম কাজ করতে পারে না। কিছু একটা করে ওনাকে বের করে আনো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি 1 ঘন্টার মধ্যে বাবাকে বাসায় নিয়ে আসবো। আমিও যাব। বললাম তো আমি সাথে করে নিয়ে আসবো। যেভাবে হোক আমার বাবাকে বাঁচাও। আচ্ছা, কোন পুলিশ স্টেশনে নিয়ে গেছে? ইরার মা নাম বললে আকাশ একটা ট্যাক্সি করে ওই থানায় আসে। থানায় এসে দেখে রফিক চৌধুরীকে জেলে আটকে রাখে। আকাশকে দেখে, তুমি এসেছো আকাশ, বিশ্বাস করো আমি কোনো চুরি করিনি। চোর কখনো বলে না সে চুরি করছে। আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের পা ধরছি। আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, কথা দিচ্ছি আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। ও তাই নাকি? তা কি করবি তুই? ওনার নামে কোন ব্যাংক থেকে মামলা করেছে? ব্যাংক থেকে কল দিয়ে বলেছিল উনি শেষ ব্যাংক থেকে বের হওয়ার হিসেব করে। আজকে যখন ব্যাংকে যাওয়া হয় তখন 10 লাখ কম মনে হয়। আপনার বড় অফিসারকে ডাকুন এখানে। যা বলার আমার সাথে বলুন। বললাম না আপনার বড় অফিসারকে ডেকে দেওয়ার জন্য? আমার থানায় এসে আমার উপর রাগ দেখাচ্ছিস? আজকে তোকেও জেলে ঢুকিয়ে রাখবো। আগে তোর বড় অফিসারকে ডাক এখানে।
ওনাকে কেন ডাকবো? যদি নিজের চাকরি বাঁচাতে চাস তাহলে যা বলছি তা কর। কথাটা শুনে অফিসার তো হাসতে থাকে। এই হাসার মধ্যে বড় স্যার এসে হাজির। কি হয়েছে স্যার, এত হাসি কিসের? স্যার, এই ছেলেটা নাকি আমার চাকরি খাবে, সেজন্য হাসতেছি। দেখি তো কে এই ছেলে। এইদিকে আকাশ পেছনে তাকাতেই বড় অফিসার স্যালুট দেয়। ওনাকে কেন স্যালুট দিচ্ছেন? আরে গাধা, উনি তো এই থানার নতুন আইপিএস অফিসার। কি বলছেন স্যার? সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। স্যার, এখানে আসার কারণ? আপনি কি ডিউটি করতে এসেছেন? আমি এসেছি ওনাকে নিয়ে যেতে, উনি আমার শ্বশুর। অফিসার, ওনাকে কেন আনা হয়েছে? অফিসার সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ওনাকে ছেড়ে দাও, যা দেখার আমি দেখব, আর এইসব কিছু গোপন রাখবে। জি স্যার, কেউ কিছু জানতে পারবে না। স্যার, আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন। আমি ওনাকে নিয়ে যাচ্ছি, আপনি ব্যাংকে এসে খোঁজ নিন। সিসিটিভি সব রেকর্ড নিয়ে আসবেন, রাতের আর সকালের সহ। স্যার, আমি কি করব? আপনিও সাথে থাকবেন, যা তথ্য পান আমাকে জানাবেন। ওকে স্যার। লকআপের কাছে এসে হাবিলদারকে লকআপ খুলতে বলে সে খুলে দিচ্ছে না। পরে বড় স্যার ইশারা করলে খুলে দেয়। ইরার বাবাকে নিয়ে বাসায় আসে। ইরার মা আর ইরা দুজনেই রফিক চৌধুরীকে ধরে কান্না করতে থাকে। উনি এখন ঠিক আছে। তা বাবা, আপনি এমন কোনো কাজ করে বসবেন না যেন আপনার মেয়ের আর ওর মায়ের অসম্মান হয়। তুমি আমাকে বের করে এনেছো, এটাই আমার জন্য অনেক কিছু। বাবার খেয়াল রাখিও। আমি না বলা অবধি বাবা আপনি বাসা থেকে কোথাও যাবেন না। আপনাকে যদি কেউ ফাঁসাতে চায় আমি তাকে ছেড়ে দিব না। আমি এখন একটু বের হব, ওনার খেয়াল রাখিও। আকাশ বের হয়ে যায়। ইরার ওর বাবার সাথে কথা বলতে থাকে। সত্যি ইরা, আকাশ ছেলেটা অনেক ভালো। তুই ওকে ভালোবেসে বিয়ে করে মোটেও ভুল করিসনি। কথাটা শুনে ইরা ওর বাবাকে জড়িয়ে ধরে। এইদিকে আকাশ ব্যাংকে আসে। আপনি এখানে? কিছু জানতে পেরেছো? ওনার কাছে সব ক্যাশ ছিল। উনি নিজেই হিসাব মিলিয়ে বাকি টাকাগুলো লকারের ভেতরে রাখে। একটা চাবি ওনার কাছে আর একটা ম্যানেজারের কাছে আছে। দুজনের চাবি একসাথে দেওয়ার মাধ্যমে এই লকার খুলে। সকালে কে কে এসেছে ব্যাংকে? সবাই তো এসেছে। লকারে যে টাকা কম ছিল তা ম্যানেজার কি করে জানতো? কেননা ওনার কাছে তো একটা চাবি, সে চাবি দিয়ে তো লকার খুলবে না। সত্যি তো, এটা তো ভেবে দেখিনি। ম্যানেজারকে ডেকে নিয়ে আসুন। যাচ্ছি স্যার। একটু পরে ম্যানেজার আসে ওখানে। লকারে 10 লক্ষ টাকা কম ছিল, তা আপনি জানেন কি করে? সকালে লকার খুলে জানতে পারি। লকারে তো 2টা চাবি দিয়ে খুলে, একটা তো রফিক চৌধুরীর কাছে আর একটা আপনার কাছে। তাহলে আপনি কিভাবে লকার খুললেন? উনি কাল চাবি দিয়েছিল আমাকে, কেননা উনি আজকে আসবে না বলেছিল। ম্যানেজারকে নিয়ে যান, তারপরের কাহিনী ওর দেখি জেনে নিন। জি স্যার। পুলিশকে দিয়ে পাঠিয়ে দেয়। তারপর ব্যাংক থেকে বের হয়। ওই দিন অ্যাটাক কি করেছো? জি স্যার, ওদের অনেক লোককে মেরে ফেলেছি, আবার অনেকে জীবিত আছে। ওদের থানায় আটকে রেখেছি অন্য ভবনে। ভালো করেছো, তবে আমার পরিচয় কিন্তু কাউকে বলা যাবে না। একটা কথা জানার ছিল। কি কথা? আপনি তো এসেছেন অনেক আগে, তাহলে এখনো জয়েন কেন হচ্ছেন না? আজাদকে তো চেনো? ও তো মাফিয়া কিং। আমার আরও কিছু কাজ বাকি আছে ওর কাছে, সেজন্য 7 দিন পরে জয়েন করব। তাহলে এই 7 দিন কি করবেন? এই 7 দিন আজাদকে শেষ করব। কিন্তু আপনি তো ডিউটিতেই জয়েন করেননি, তাহলে কি হবে? যেমনটা গতকাল ওর রাস্তায় হামলা করিয়েছি তেমনই ভাবে সব কাজ যে থানায় এসে ডিউটি করে করতে হবে এমন তো কথা নেই। কিছু কিছু কাজ ডিউটির বাহিরেও করতে হয়। ডিউটিতে জয়েন হলেই তো সবাই জেনে যাবে পরিচয়, সেজন্য আগেই ওদের সাফাই করে নেব। আপনার যেদিন ইচ্ছে জয়েন করতে পারেন। আমি তাহলে ম্যানেজারের থেকে বাকি তথ্য বের করে নিব। ঠিক আছে। বিকেলে আকাশ বাসায় এসে দেখে ইরা একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শাড়ি পরাতে ইরাকে অনেক সুন্দর লাগছিল, সেজন্য আবারও তাকিয়ে আছে। ইরার বাবা মা ব্যাপারটা লক্ষ্য করে, খেয়াল করে। ওনারা চলে যায় ওখান থেকে। এত করে আসার সময় হলো তোমার? অনেক কাজ ছিল তোমার বাবার এই ঝামেলা নিয়ে, অনেক কাজ করতে হয়েছে। আচ্ছা, বাবার কিছু হবে না তো? ওনার কোনো ক্ষতি হবে না, ভরসা রাখো। সত্যি বলছো তো? কথাটা বলে আকাশকে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরাতে একটু অবাকই হয়। একটু কোলে নিবে আমাকে?
তোমাকে তুলতে পারবো কিনা জানি না। সমস্যা নেই, আমি সাহায্য করব। হঠাৎ এত ভালোবাসা? কেন জানি না আজকে। আজকে কি? আকাশের কানে কানে কি যেন বলে, এতে আকাশ নিজেই লজ্জা পায়। ঠিক আছে চলো। এরপর ইরাকে কোলে নিয়ে রুমে আসে, আর সকালবেলায় ওরা একসাথে গোসল করে বের হয়। নিচে নেমে দেখে ইরার মা নাস্তা বানাচ্ছে। কিরে, রাতে এত ডাকলাম খাবার খাওয়ার জন্য, তুই তো উঠলিও না। ঘুমিয়ে গিয়েছিলাম আম্মু। আকাশ, কিছু কি জানতে পেরেছো? আজকে পুরোপুরি ক্লিয়ার হব আমি এখন ফিরতে রাত হয়ে যাবে। সাবধানে থেকো। চলে আসে থানায়। থানায় আসাতে পুরো পুলিশ ফোর্স তো অনেকটা ভয়ই আছে। এখন বলো, কোনো কিছু কি জানতে পেরেছো? আসলে স্যার, টাকাগুলো ওই সরিয়েছে। তাহলে ওর একটা স্টেটমেন্ট নিয়ে নাও। সব কিছু নেওয়া শেষ, বড় স্যারকে দিয়েছি। কোথায় উনি? আপনার জন্য অপেক্ষা করছে রুমের মধ্যে। রুমে এসে ম্যানেজারের স্টেটমেন্ট ফাইল নিয়ে আসে ব্যাংকে, সাথে পুলিশ অফিসারও ছিল। তারপর সব কিছু ব্যাংক কর্মকর্তাকে দেখায়। তাহলে ম্যানেজার এই কাজটা করেছে? জি, উনি এই কাজটা করেছে। তাহলে রফিক চৌধুরী যখন নির্দোষ, তখন ওনাকে ছেড়ে দিয়ে চাকরিতে আবার ফিরিয়ে দিন। চিন্তা করবেন না, আসল লোকটা যখন ধরা পড়েছে তখন রফিক চৌধুরীকে ছেড়ে দেওয়া হবে। আপনাদের এই ব্যাংকে 2 দিন পরে নতুন ম্যানেজার জয়েন করবে। সবাই ভালো থাকবেন। চলে আসে ওখান থেকে আজাদের কাছে। এসে দেখে আজাদ তো মাথায় হাত দিয়ে বসে আছে। কি হয়েছে বস, আপনি ভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? আমার একটা আস্তানায় পুলিশ রেড করেছিল। কি বলেন? আমাদের তো এই একটি আস্তানা। গতকাল যে আস্তানায় মাল দিয়ে এসেছিস ওখানেই রেড করেছে। কি বলেন? ঠিকই বলেছি। তাহলে আপনি এত আপসেট হচ্ছেন কেন? আপসেট তো হবে ওরা। কিন্তু ওরা তো মনে করছে এই কাজটা আমি করেছি। মাল ডেলিভারি দেওয়ার দায়িত্ব আমাদের ছিল, আমরা তো দিয়েছি। তাহলে এখন শুধু শুধু আমাদের দোষ কেন দেওয়া হচ্ছে? ওরা কি ভাবলো তা জেনে আমরা কি করব? ওরা যদি আমাদের সাথে বেশি ঝামেলা করতে চায়, আমরা কিন্তু ওদের ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। মাথায় তো গরম করলে চলবে না, ওরা একটু পরই আসবে, তখন বাকি কথা বলে নিব। 1 ঘন্টা পরে ওরা আসে। এসেই তো নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কথা বলার পরেই, তাহলে 4 কোটি পাঠিয়ে দিন। 4 কোটি কেন? তুই কেন আমাদের মধ্যে কথা বলছিস? আমরা মাল দেব, সে মাল তোমাদের এখান থেকে পুলিশ নিয়ে যাবে, আবার সে মাল তোমরা আমাদের থেকে আবার ক্ষতিপূরণ হিসাবেও নিয়ে নিবে। এটা তো হতে পারে না। তুই তো ঠিকই বলেছিস। কি ঠিক বলেছে? মাল তোমরা বুঝে পেয়েছো, এরপর কি হয়েছে না হয়েছে তা তোমাদের ব্যাপার। সেখানে আমরা কিছু জানি না, সেই জন্য ক্ষতিপূরণ পাবে না। দেখুন, ভালো হবে না কিন্তু। ভুলে যাবেন না কার সাথে কথা বলছেন। আমি ভুলে যাইনি, ভালো কথা। যদি ক্ষতিপূরণ না দিতে চান তাহলে আজকে থেকে আপনার সাথে আমার কোনো ডিল হবে না। না হলেই ভালো, তোর সাথেও আমার কোনো কাজ নেই। লোকটা চলে যায়। এবার আকাশ অনেক খুশি, কেননা আজাদের সাথে ওই লোকটার কোনো সম্পর্ক নেই সেজন্য। দেখছেন বস, কত বড় বেঈমান। সেটাই তো দেখতেছি আমি। তবে বস, একটা কথা বলি। কি কথা বল? আমার মনে হয় ওই লোকটা আমাদের ক্ষতি করতে চাইতেছে। তুই কি করে বুঝলি? 2 দিন অপেক্ষা করুন, দেখবেন ওই লোকটা আমাদের উপর অ্যাটাক করবে বা আমাদের ক্ষতি করবে পুলিশ বা অন্য লোকদের বলে দিয়ে। এইরকমটা করবে না। করতে কতক্ষণ? একবার ভেবে দেখুন, আমরা তো এখন কোনো টাকা দিলাম না, এখন ওর কাছেও এত লোক নেই যে আমাদের উপর হামলা করবে। তারপর আমাদের আস্তানাও চেনে, যদি পুলিশকে বলে দেয় আমাদের উপর অ্যাটাক করায়, তখন কি করব? কথাটা তো খারাপ বলিসনি। তাহলে ও কিছু করার আগে আমাদেরও কিছু একটা করে ওকে মেরে ফেলতে হবে। তাহলে একটা দিন দে। ঠিক আছে, দেখুন রাত 10টা বাজে, তুই তাহলে বাসায় যা এখন। ঠিক আছে বস। আকাশ বাসায় ফিরতে ফিরতে রাত 11টা হয়ে যায়। দরজায় কলিং বেল দেওয়ার সাথে সাথে ইরা দরজা খুলে দেয়। তুমি ঘুমাওনি? তুমি না বললে আসতে লেট হবে, সেজন্য ঘুমাইনি। তাই বলে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে? তোমাকে যদি দাঁড়িয়ে থাকতে হয় সেজন্য এখানেই ছিলাম। আচ্ছা, তুমি রুমে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে, যাচ্ছি। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পরে ইরাও খাবার নিয়ে রুমে আসে। তারপর ইরা নিয়ে ছাতে আকাশকে খাইয়ে দিতে থাকে। খাবার শেষ হলে, এত লেট করলে কেন? কই ছিলে?
তোমার বাবার ওই ঝামেলা শেষ করেছি। 2 দিন পরে উনি ব্যাংকে আবার জয়েন হতে পারবে। সত্যি বলছো? সত্যি বলছি। এখন ঘুমাতে হবে, কাল অনেক কাজ আছে। ঠিক আছে, চলো। পরের দিন সকালবেলায় আজাদের কাছে আসে। ওই শালা তো কি করেছে? আমাকে হুমকি দিয়ে বলে। কি বলেছে তা তো বলবেন। আমাকে বলে আমার আস্তানার খবর পুলিশকে জানিয়ে দিবে। তাহলে সবচেয়ে ভালো করে আমরা ওই লোকটার উপর অ্যাটাক করে ওকে মেরে ফেলি। এটাই করতে হবে। আমি তাহলে লোক নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাও। আকাশ যা ভেবেছিল প্ল্যান এখন সেদিকেই এগোচ্ছে, কেননা ও যেমনটা চেয়েছে সেরকমই যাচ্ছে। 15 জন লোক নিয়ে আসে, এরপর অ্যাটাক করে বাকি সবাইকে মেরে ফেলে। এদের বসকে মেরে ফেলবেন না আমাদের বসের কাছে নিয়ে যাব? তোমরা এসে গাড়িতে বসো, আমি ওর সাথে কিছু কথা বলে ওকে মেরে ফেলবো। ঠিক আছে, তাড়াতাড়ি করবেন। ওরা যাওয়ার পরে আকাশ বসে পড়ো। দেখেছিস, এত কাজ করার পরেও সে তোকে মারার জন্য আমাদের পাঠিয়ে দিল। তো কি হয়েছে? আমি তো আজকে না হয় মারা যাব, কিন্তু আমার ভাই তো ওকে ছাড়বে না। তোর ভাই আসলো কোথা থেকে? সেসব তোকে আমি কেন বলবো? তুই চাইলে আমি তোর একটা সাহায্য করতে পারি। কিরকম সাহায্য? দেখ, আমি তো চাইলেও তোকে বাঁচাতে পারবো না, তবে তোর একটা সাহায্য করতে পারি। কিরকম সাহায্য? তোর বড় ভাইকে কল দিয়ে আজাদের কথা জানা, এতে তোর ভাই তোর মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। ঠিক আছে, কল দিচ্ছি। কল দিয়ে ওর ভাইকে সবটা বলে দেয়, তারপর কল কেটে দেয়। আচ্ছা, তুই আমাকে মারতে এসেছিস, আবার আজাদকেও আমার ভাইয়ের হাতে মারতে চাস। তোর কাহিনীটা কি আমাকে একটু বলতো। কাহিনী একদম সহজ। আমি প্রথমে তোর গোডাউনের কথা পুলিশকে জানিয়ে তোর ক্ষতি করেছি। তুই আজাদের কাছে ক্ষতিপূরণ চাইতে গিয়েছিস, ও তো রাজেই ছিল। মাঝখান থেকে আমি এসে তোর বাধা দিলাম। তারপর তোর চোখে আজাদকে আর আজাদের চোখে তোকে খারাপ বানিয়েছি। এবার তোর ভাই আজাদকে মারতে আসবে। তুই তাহলে সব নাটের গুরু। তা এইসব কিছু করে তোর কি লাভ? লাভ তো আমারই, সেজন্যই তো তোকে দিয়ে তোর ভাইকে কল দেওয়ালাম, যেন আজাদ আর তোর ভাইয়ের লড়াই হয়। ওদের মধ্যে যে জিতবে আমি তাকে মেরে ফেলবো। যদি আমার ভাই না থাকতো তাহলে? 2 দিনের মধ্যেই আমি আজাদকে মেরে ফেলতাম। তুই কি অন্য কোনো মাফিয়া দলে কাজ করিস? আমি একজন আইপিএস অফিসার। থানায় জয়েন করার আগেই তোদের মেরে ফেলে তারপর শান্তিতে ডিউটি করব। এদের বস জোরে কিছু বলতে যাবে আজাদের লোকদের, এর ভেতরেই আকাশ গুলি করে মেরে ফেলে। তারপর ওখানে বোমার আঘাতে বাকিটাও নষ্ট করে দিয়ে চলে আসে আস্তানায়। কাজ হয়েছে তো? কাজ তো শেষ, তবে একটা সমস্যা। কি সমস্যা? ওর একটা বড় ভাই আছে। ও বলল ওর বড় ভাই নাকি আমাদের ছাড়বে না। ওর বড় ভাই আসলো কি করে? তাছাড়া আর কিছু কি বলেছিল? আর কিছুই বলেনি। তাহলে তো আমাদের সাবধানে থাকতে হবে। তা তোর হাতে এইটা কি? কোন দিকে? এই তো, এই দিকটায় রক্ত লেগে আছে। এরকম একটা মিশন শেষ করে এসেছি, রক্ত না হলে কি চলে বলেন? আচ্ছা, তুই তাহলে এখন বাসায় যা, তবে হসপিটাল থেকে আগে এটা ঠিক করে নিস। 5,000 টাকাই নে। আচ্ছা, আমি তাহলে আসি। ওখান থেকে বের হয়ে হসপিটালে আসে, এসে হাতে ব্যান্ডেজ বেঁধে তারপর আসে বাসায়। আকাশের হাতের এরকম অবস্থা দেখে ইরার চোখে তো পানি চলে আসে। তুমি কাঁদছো কেন? হাতের ওরকম অবস্থা হলো কি করে? একটু দেখে শুনে হাঁটতে পারো না? ওর রে, আমার বান্ধবী দেখি কান্না করে, জামা ভিজিয়ে দিছে। আহারে, স্বামীর জন্য কতই না কান্না করতেছে। ওই, তোরা চুপ করবি? আপনারা কখন এলেন? এসেছি তো অনেক আগে। হীরার কান্না দেখেই বোঝাই যায় আপনাদের সব সেটিং হয়ে গেছে। ইরা যে আপনাকে মেনে নিয়েছে সেটা বড় কথা না, বড় কথা হলো আমিও যে এটাকে মেনে নিয়েছেন, এটাই বড় কথা। বাহ, ইরা কি দেখতে খারাপ নাকি? ওর মতো মেয়েকে কত ছেলেই বিয়ে করার স্বপ্ন দেখে। তবে আমার জামাইও কম কিসের? কোটিতে এরকম একটা জামাই মিলে ভাগ্যে। আচ্ছা, রুমে যাও, ফ্রেশ হও, আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে।
এই কয়েকটা দিনে এত দরদ বেড়ে গেল? কি করব, ভুল করে বিয়ে হলো। ও তো আমার স্বামী, তাছাড়া ও অনেক ভালো একটা মানুষ। কি বলিস? এতটা ভালোবাসা দিয়েছে বুঝি? তোরা বস, আমি ওকে খাবার খাইয়ে আসতেছি। রুমে এসে আকাশকে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে ঘুমিয়ে পড়ে। ইরা নিচে এসে আড্ডা দিতে থাকে। অন্যদিকে বস বস, একটা খবর পেয়েছি। কি খবর? আপনার ভাইকে আজাদ ওর লোক দিয়ে মেরে ফেলেছে। কি উল্টাপাল্টা বলছিস? তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিকই আছে। আজাদের সাথে তো আমার ভাই কাজ করতো। উনি নিজে কল দিয়ে বলেছে। মারা যাওয়ার আগে কল দিয়েছে নাকি পরে? আমি কথাগুলো রেকর্ড করেছি, আপনি একবার শুনে নেবেন। ঠিক আছে, কই শোনা তো। ড্যানিও রেকর্ড শুনে অবাক হয়, সাথে অনেক রেগে যায়। আজাদের এত বড় সাহস, ও আমার ভাইকে মেরে ফেলেছে। বস, এখন কি করবেন? আমিও আজাদকে মেরে ফেলবো। আজাদ কোথায় থাকে তা কিন্তু জানি না, তাছাড়া ওর লোকজন সম্পর্কেও জানি না। সেজন্য আগে ভালো করে খোঁজ নিয়ে তারপর আমাদের অ্যাটাক করার প্রস্তুতি নিতে হবে। তাহলে খোঁজ নিতে শুরু কর। ঠিক আছে বস। এইদিকে পরের দিন। বাবা, আজকে আপনাকে ব্যাংকে নিয়ে যাই, চলুন। আমার যে ভয় করছে। ভয় কেন করবে আপু? তুমি তো কোনো দোষ করনি, তাহলে ভয় কেন পাচ্ছ? একে তো কলঙ্ক লেগেই গেল আমার কপালে। যখন দোষ করেননি তখন তো ভয় পাওয়ারও কিছু নেই। তাছাড়া এখন চলুন আপনাকে নিয়ে যাই। যাও তুমি ওর সাথে। সত্যি আকাশ, আমার নিজের কোনো ছেলে থাকলে আমার জন্য এত কিছু করতো কিনা জানি না, তবে তুমি যা করেছো তা আমি ভুলতে পারবো না। এরকমটা বলবেন না। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আপনাদের এখন নতুন করে পেয়েছি। আমি থাকতে আপনাদের বিনা দোষে কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কিছুক্ষণ পরে ওনাকে নিয়ে ব্যাংকে আসে, সাথে সবার সাথে নতুন করে কথা বলিয়ে দেয়। সবাই ওনার সাথে ভালোভাবে কথা বলতে থাকে। কথা শেষ করে রফিক চৌধুরী কাজ করতে থাকে। তখন ওখানে পুলিশ আসে, এসে আকাশকে দেখে। স্যার, আপনি এখানে? তোমরা এখানে কেন? নতুন ম্যানেজার জয়েন করছি, সেজন্য ওনাকে নিয়ে এসেছি। আচ্ছা, আমি 2 দিন পরে জয়েন করব, সেজন্য পুরো থানা ঠিক করে নেবে। ঠিক আছে স্যার। 2 দিন পরে আকাশ বের হয় সাথে ইরাকে নিয়ে। কোথায় যাচ্ছি আমরা? থানায় যাচ্ছি। মজা করো না তো, বলো না যাচ্ছি কোথায়। একটু শপিংয়ে যাব, ওখানে তোমাকে একটা শাড়ি কিনে দেব, সাথে আরও কিছু জিনিস। তা হঠাৎ এই গিফট? কারণ তো আছে যে তোমাকে রাতে জানাবো। আচ্ছা, যেমনটা তোমার ইচ্ছে। ওরা শপিং মলে এসে যা যা কেনার কিনে নেয়। তারপর আসার সময় কিছু বাজার করে নিয়ে বাসায় আসে। এগুলো তো আমার, তা বুঝলাম, কিন্তু এই বাজার কেন? আমি একটা জায়গায় যাচ্ছি, ফিরতে রাত 9টা হবে। তুমি এই শাড়ি পরে সুন্দরভাবে সেজে থাকবে। কি ব্যাপার স্যার, নতুন করে আবার বাসর করার ইচ্ছে আছে মনে হয়? ইচ্ছে থাকতেই পারে। আচ্ছা, আমি সুন্দর করে সেজে থাকবো, কিন্তু এই বাজার? তুমি বিরিয়ানি রান্না করবে, সবাই একসাথে খাবো। তোমার বান্ধবী 2টাকেও আসতে বলিও। আচ্ছা, বলবো তাহলে। তা আমরা খাবার খাওয়ার পরে রেডি হব না আগে? আমি কল দিলে তৈরি হয়ে নিও। সাবধানে থেকো। ওখান থেকে চলে আসে থানায়, তাও মিষ্টি নিয়ে। সবাইকে মিষ্টি দেওয়া হয়। স্যার, এটা কি জয়েন হওয়ার মিষ্টি? সাথে আরেকটা কারণও আছে। কি কারণ? তারপর কারণ বললে, এই জন্য আজকের দিনটা জয়েন করলেন? ঠিক ধরেছ। এখন একটা কাজ করো। কি কাজ? এই শহরে টপ মাফিয়াদের লিস্টগুলো দাও। এই নিন ফাইল। এদের মধ্যে 4 দিন আগে ওকে মেরে ফেলা হয়, আর এই 2 জন আছে। এরা নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে মারা যাবে, এদের নিয়ে আমাদের ভাবতে হবে না। কিন্তু স্যার, আপনি এতদিন কেন জয়েন করেননি? এই যে জয়েন হওয়ার আগে এর কাহিনী শেষ করেছি, সাথে এদের দুজনের মধ্যে এমন একটা ঝামেলা সৃষ্টি করেছি, এখন ওরা নিজেদের মধ্যে যুদ্ধ করে নিজেরা মারা যাবে। কিন্তু স্যার, এটা করলেন কি করে? ওরা তোমাকে না জানলেও চলবে। তাই এই থানায় যারা যারা ঘুষ খায় তাদের নাম আর ঠিকানা আমাকে দাও। ঘুষ তো মোটামুটি সবাই খায়। আপনি যদি অ্যাকশন নেন তাহলে ওদের ক্ষতি হয়ে যাবে, সেজন্য আগে ওয়ার্নিং দিয়ে নিন। এরপরেও যদি কেউ করে তাহলে তার একটা ব্যবস্থা করা যাবে। সবাইকে মাঠে ডেকে নাও। ঠিক আছে। 10 মিনিট পরে সব অফিসার সাথে হাবিলদার থেকে শুরু করে সবাই মাঠে দাঁড়িয়ে আছে। তখন আকাশও আসে।
ওকে সবাই স্যালুট জানায়। আপনাদের মধ্যে এখানে অনেকে আছেন বয়সে আমার থেকে অনেক বড়, সেজন্য আমি স্পষ্টভাবে বলে দেই, আজ থেকে কেউ যদি কোনোভাবে 1 টাকা ঘুষ খেয়েছেন তার প্রমাণ যদি আমি পাই তাহলে সরাসরি তাকে চাকরি থেকে বের করে দেব। আজকে থেকে ডিউটি করবেন ভালো করে, কেউ যেন এটা না বলতে পারে যে আপনারা ডিউটি করেছেন না ঠিক মতো। এক কথা, সাধারণ লোকজন আমাদের আগের মতো যেন সম্মান করে, তার জন্য জনগণ যেভাবে চায় সেভাবেই আপনারা নিজেদের তৈরি করে নেবেন। এক কথায় আজ থেকে নতুন নিয়মে থানা পরিচালিত হবে। আগে কি কি করেছেন সেগুলো আপনারা ভুলে যাবেন, নির্ভয়ে আপনারা ডিউটি করবেন। কোনো প্রকার রাজনৈতিক পাওয়ার এইগুলো দেখাবেন না। দোষ করেছে থানায় নিয়ে আসবেন, বাকিটা আমি দেখে নেব। আমার কথা আশা করি সবাই বুঝতে পেরেছেন। জি স্যার, পেরেছি। কোনো প্রকার অন্যায় করা যাবে না। জি স্যার। তাহলে ডিউটিতে লেগে যান। ওকে স্যার। আপনি আমার সাথে চলুন। কোথায় স্যার? ডেনির কাছ থেকে ঘুরে আসি। এই পোশাকে যাব? চেঞ্জ করে তারপর যাব। 1 ঘন্টা পরে আসে ড্যানির কাছে। তোরা কে? পরিচয় জানা কি বেশি দরকার? দরকার। আমরা এসেছি আপনাকে সাহায্য করতে। কিরকম সাহায্য? এই ফাইলে আজাদের সম্পর্কে লেখা আছে। তোরা কি করে জানলি? কি ব্যাপারটা? এখানে যে আজাদের সবকিছু লেখা আছে। দেখুন, আমরা জানি আজাদ আপনার বাইকে মেরে ফেলেছে, সেজন্য আপনাকে আজাদের সম্পর্কে দিতে এসেছি যেন আপনি ওর উপর প্রতিশোধ নিতে পারেন। তোমরা আমার এই উপকার করার কারণ? কারণ তো আছে। আমি তো সেটাই জানতে চাই। আজাদ আমার বাইকে মেরে ফেলেছে। তাহলে তুমি কেন ওকে মেরে ফেলছো না? আমার লোকজন নেই ওর সাথে পাঙ্গা নেওয়ার মতো। তাহলে আমার সাথে যোগ দাও। না ভাই, আমি অন্য জায়গার লোক, সেখানে থাকবো। আপনার বাইকে মেরেছে এই কথাটা শুনে আপনাকে সাহায্য করতে এসেছি। ঠিক আছে, তাহলে আসতে পারিস তোরা। ধন্যবাদ আপনাকে। ওখান থেকে বের হয়ে আসে। স্যার, এই কাজটা করাটা কি ঠিক হলো? কোন কাজের কথা বলছো? সবকিছু কি ড্যানির কাছে দিয়ে দিলেন? তাহলে তো ওরা একজন আরেকজনের সম্পর্কে জানতে পারবে। কিন্তু হিতে বিপরীত যেন না হয়। বিপরীত হলে আমি তো আছি। ওখান থেকে থানায় আসে। তখন রাত 7টা বাজে। আচ্ছা শোনো, তোমরা কিন্তু একটু সাবধানে থাকবে। কিন্তু কেন স্যার? ড্যানি আর আজাদ কিন্তু একটা লঙ্কা কাণ্ড বসিয়ে নেবে। কিন্তু স্যার, একটা কথা বুঝতে পারছি না। কি কথা? ওরা যদি কোনোভাবেই জেলে যায়, আপনার পরিচয়? ওটাই তো এখন ভয়। আমার পরিচয় প্রকাশ পাওয়ার আগেই ওরা নিজেদের মধ্যে ঝামেলা করে নেয়, তাহলেই ভালো। স্যার, আপনি তো বলেছিলেন আজ 9টায় বাসায় যাবেন। আমি তো বলেই গিয়েছিলাম। আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। একটা রেস্টুরেন্টে আসে, তারপর একটা পার্সেল নেয়। সেটা নিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত 9:30। এত লেট করলে কেন? মাত্র 30 মিনিটই তো লেট করেছি। তা আমি যে কখন থেকে বসে আছি, সাথে আমার বান্ধবীগুলো তো আমাকে জ্বালিয়ে মারতেছে। আপনাদের যে কারণে এখানে ডাকা। সত্যি আকাশ, আজকে কি আছে যে এত কিছু? হ্যাঁ ভাইয়া, বলুন। বলুন ভাইয়া, আজকে কি আছে? কি জন্য এত আয়োজন? আকাশ বলো, আমারও যে শুনতে ইচ্ছে হচ্ছে। আজকে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে আকাশ। সরি আকাশ। কথাটা বলেই ইরা আকাশকে জড়িয়ে ধরে কয়েকটা চুমু দিয়ে দেয়। বাকিরা তো এটা দেখে একটু লজ্জায় পায়। ইরা, হানিমুন না হয় রুমেই করছি, এখন নিজেকে তো একটু সামনে রাখবি। রিমির কথায় এবার ইরা ছেড়ে দেয়। পাশে তাকিয়ে দেখে ওর বাবা মা। আব্বু আম্মু, আমি বুঝতে পারিনি। তাছাড়া আকাশ, তুমি এতগুলো দিন ধরে কেন বলনি আমাকে? এই তো সারপ্রাইজ দেওয়ার জন্য বলেনি। এখন চলো কেক কাটি। ওরা দুজনেই কেকের প্যাকেট খুলে সামনে রাখে। তারপর আকাশ কেক কেটে ইরাকে খাইয়ে দেয়। তারপর বাকিদের একটু পরে খাবার শেষ করে। রিমি, রিয়া, তোরা বরং আজকে বাসায় থেকে যা। না রে, সবে তো মাত্র 11টা বাজে। এত রাতে যাওয়ার কি দরকার? তাহলে কি থেকে যাব বলছিস? থেকে যা। রিয়া বরং থাকুক, আমি না হয় চলে যাই। তুই গেলে আমি একা একা থেকে কি করব? তাহলে বরং আমিও যাই। ঠিক আছে, দুজনেই সাবধানে যাবি। পৌঁছে কিন্তু কল দিবি। ঠিক আছে, দিব।
এরা তো বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ আর ইরা রুমে এসে রোমান্স করতে থাকে। 1 ঘন্টা পরে ওরা তো কেউ কল দিল না। 1 ঘন্টা তো হয়ে গেল। উফ, তোমার সাথে থাকলে সময় যে কখন পার হয়ে যায় বুঝতেই পারি না। তা তোমার কি হয়েছে? তারা কল দিচ্ছি। কল দিয়েও রিমির নাম্বার বন্ধ পাচ্ছে। রিয়া নাম্বারে কল দেয়। জি ভাইয়া, এত রাতে কল দিলেন যে? তোরা বাসায় পৌঁছে কল কেন করিসনি? সত্যি মনে ছিল না? রিমি কি পৌঁছেছে? ওর মোবাইল চার্জ নেই। আমাকে বললো তোকে যেন জানিয়ে দিই, কিন্তু আমারও মনেই নেই বলতে। একটা কাজ তো ঠিক মতো করতে পারিস না তোরা। সত্যিই তোকে টেনশনে ফেলে দিলাম। আচ্ছা রাখি তাহলে। কল কেটে দিয়ে আবার শুরু হয়েছে। সকালবেলায় গোসল করে নাও। তুমি আজকে বের হবে না? যাবো একটু পরে। আচ্ছা আকাশ, তুমি কি চাকরি করো? আমি তো জানতেই পারলাম না। এই তো একটা ছোটখাটো চাকরি করি। আচ্ছা শোনো, আজকে তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি কেন আসবো শুনি? তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হব। ঠিক আছে। এখানকার কাহিনী তো শেষ হলো, এবার অন্য কাহিনীতে যায় ঝুরো। অন্যদিকে দেখ তো আকাশ কোথায়? কয়েকটা দিন ধরে ওকে দেখছি না। বস, কল করেছিলাম কিন্তু ওর নাম্বার বন্ধ পাচ্ছি। কি বলিস? ওই ড্যানি আবার ওর কোনো ক্ষতি করেনি তো? ড্যানি কেন ক্ষতি করতে যাবে? ড্যানির ভাইকে তো আকাশে মেরেছে, সেই জন্য ওর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তো এরকমটা করতেই পারে। ও মারা গেলেও আমাদের তো কোনো ক্ষতি নেই। তবে ছেলেটা কিন্তু অনেক কাজের ছিল। এটা কিন্তু ঠিক বলেছে। আচ্ছা খোঁজ নিয়ে দেখ তো ছেলেটা জীবিত আছে কিনা। যদি থাকে তাহলে ওকে এখানেই রেখে দিব। ওকে বস, খোঁজ নিচ্ছি। এদিকে ড্যানি আজাদের পুরো ফাইল দেখতে থাকে। এখানে আজাদের সম্পর্কে সবকিছু লেখা আছে। ও কোন সময় কি করে, কোন কোন জায়গায় ওর আস্তানা আছে, এসব কিছু এখানে লেখা আছে। বস, এইগুলো আজও সত্যি কি না তা তো আমাদের একবার শিওর হয়ে নিতে হবে। তার জন্য কি করা যায়? আমি লোক লাগিয়ে দিচ্ছি। যদি সত্যি সত্যি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা আক্রমণের জন্য তৈরি হয়ে থাকবো। ঠিক আছে, যা ভালো মনে হয় কর তাহলে। আচ্ছা বস। বিকেলে আকাশ বাসায় ফিরে এসে দেখে ইরা তো রেডি। তুমি ফ্রেশ হয়ে এসো, তারপর বের হব। ঠিক আছে। 15 মিনিট পরে ওরা বের হয়। প্রথমে রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে নেয়, তারপর আসে পার্কে। ওখানে গল্প করছে। তখন ওই তোরা কে রে? আমরা কে তা কি তোকে বলতে হবে? বলতে হবে। তোরা কে আগে সেটা তো শুনি। সেটা তোকে কেন বলবো? তাহলে আমরা কে, কেন এসেছি তা তোদের কেন বলতে যাব? আমরা এখানকার লোকাল ছেলে। আমাদের সাথে পাঙ্গা নিলে কিন্তু প্রাণে বাঁচতে পারবি না। তোমাদের বয়স তো বেশি হবে না মনে হচ্ছে, তারপরও তোমাদের কথাবার্তা অনেক বেশি। ওই তুই সবকিছু দেখলি কই? তা তোর সাথে এটা কি? আমার স্ত্রী। মুখে এরকম হিজাব দিয়ে ডেকে রেখেছে কেন? মুসলিম মেয়েরা মুখ ডেকে রাখবে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। ওকে বল মুখ দেখাতে। কি বললে? কানে কি শুনতে পাস না? ওকে মুখ দেখাতে বল। কথাটা শুনে আকাশ ছেলেটাকে এত জোরে একটা চড় দিল, ছেলেটার কান ওখানেই বাজতে থাকে। না ছেলেটা কিছু বলতে পারছে, না কিছু শুনতে পাচ্ছে, কেননা এত জোরে থাপ্পড় দেবার কারণে ওর কান ভন ভন করতে থাকে। সাথে ওখানেই অজ্ঞান হয়েছে। বাকিরা আসে মারতে, ওদেরও মারতে থাকে। যারা পালিয়ে গেছে তারা তো বেঁচে গেল, যারা এখানে আছে তাদের। পার্কে চলে আসো, 4 জন ছেলে আছে, ওদের নিয়ে থানায় ভালো করে আগে রামদুলাই দিবে। 20 মিনিট পরে পুলিশ এসে নিয়ে যায় ওদের। কি দরকার ছিল পুলিশে দেওয়ার? তোমাকে নিয়ে তো বাজে কথা বলছে ওরা, আমি কি ওদের ছেড়ে দেবো নাকি? এখন তো ওদের বাবা আর ওদের আরো লোক এসে ঝামেলা করবে। আমি তো আছি ঝামেলা সামলানোর জন্য। তারপরও তুমি একটু সাবধানে থেকো। জানি তোমার ভয় হয়। তোমাকে যে হারাতে চাই না আমি। আচ্ছা চলো বাসায় যাই। এদিকে থানায় ওই 4টা ছেলেকে ভালো করে মারতে থাকে, মেরে ওদের পরিবারকে খবর দেয়। ওনারা এসে থানায় অনেক ঝামেলা করে। কি করেছে আমার ছেলে? তা তো আমরা জানি না। না জেনেই ওদের এরকম অমানুষের মতো মেরেছেন? আপনাদের বড় অফিসার কোথায়? আমাকে বলুন। আপনার এই অফিসার আমার ছেলেকে এরকম ভাবে মেরেছে কেন? কেস কি? আর এরকম করে মেরেছে কেন? কেস তো জানি না। তাহলে মারতে গেলে কেন? বড় স্যার বলছে মারতে। উনি যখন বলেছে সেখানে আমাদের কিছু বলার নেই। কে ওই অফিসার? উনি একজন আইপিএস অফিসার।
কথাটা শোনার পর একজন আইপিএস অফিসার আমার ছেলেকে কেন মারতে বলবে? এটা তো উনিই জানে, বা আপনার ছেলেকে জিজ্ঞেস করে নেবেন। আপনারাই বলুন, কেন মেরেছেন আমার ছেলেকে? এটা থানা, সেটা কিন্তু ভুলে যাবেন না। ভুলিনি বলেই তো কিছুই বললাম না। নয়তো কি করতেন? নয়তো দেখিয়ে দিতাম। ও তাই নাকি? আপনি কে? আমি সেই ব্যক্তি যার স্ত্রীকে হ্যারাসমেন্ট করার দায়ে ওদের থানায় এনে রাখা হয়েছে। কি রকম? আপনার এই চোখের সামনে কোনো ছেলে যদি আপনার বউকে নিয়ে বাজে কথা বলে, তাকে কাছে পেতে চায়, তখন আপনি কী করবেন? ওরা তো ছোট মানুষ, এগুলো এই বয়সে একটু একটু করতেই পারে। কথাটা শুনে ওই লোকটাকে 2টা চড় মারে। লোকটা একটা রাজনীতিবিদ ছিল। তোর সাহস তো কম না? তুই কি জানিস কে আমি, কি আমার পরিচয়? ওকেও ভিতরে ঢুকিয়ে মারো কিছুক্ষণ। উনি একজন। তো কি হয়েছে? তোমাকে মারতে বলেছি, মারো। তুই কে রে যে তোর কথায় আমাকে মারবে? আমি কে তা তুই পরে জানতে পারবি। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? মারো ওকে। পুলিশ অফিসার লোকটাকে ভেতরে নিয়ে কিছুক্ষণ মারতে থাকে, সাথে ওর ছেলেকেও। মারা হয়ে এলে এবার ছেড়ে দাও। কাজটা কিন্তু ভালো করলি না, তোকে আমি দেখে নিব। এখানে আছি, দেখি কিভাবে দেখিস। পরের দিন সকালে। আচ্ছা শোনো, বলো, শুনতেছি। আজকে তোমার অফিসে যাব। অফিসে কেন যাবে? তুমি কি কাজ করো সেটা তো বলছো না, আবার হানিমুনেও নিয়ে যাচ্ছ না। সরাসরি বলো, তুমি হানিমুনে যেতে চাও? যেতে তো ইচ্ছে করে। তাহলে কোথায় যাবে? ভাবছি আশেপাশে দূরে একটা জায়গায় যাব, ওখানে 3 দিন থাকবো, তারপর চলে আসবো। তাহলে কালকে যাই। ঠিক আছে। পরের দিন ওরা একটা সমুদ্রের ধারে আসে, ওখানে একটা হোটেল ভাড়া নেয়। তুমি ফ্রেশ হয়ে নাও তাহলে। আমরা কি কোথাও বের হব? আশেপাশে একটু ঘুরে আসি। আমি কি এখানে ঘুরতে আসছি নাকি? তুমি তো বললে ঘুরতে যাবে। আমি বলছি হানিমুনে যাব। ওই একই তো হলো। কি করে এত হলো? হানিমুনে দুজন দুজনকে জানবে, একসাথে ঘুরবে, কথা বলবে, কিছুক্ষণ সময় কাটাবে। আমি তো সেটাই বলতেছি, তোমাকে নিয়ে ঘুরতে বের হচ্ছি। আমি এখন ঘুরবো না, তুমি আমাকে আদর করবে, তারপর যাব। বাসায় তো তুমি আমাকে সময়ই দাও না। তাহলে এই 3 দিন এতটা সময় দেব যে তুমি 3 জন্মও বলতে পারবে না। এরপর আর কি, আপনাদের তা শুনতে হবে না। অন্যদিকে কি হচ্ছে তা জেনে আসি। আমাদের লোকদের একটু সাবধানে থাকতে বলিস। কেন বস? কেমন যেন মনে হচ্ছে কেউ আমাদের উপরে নজর রাখতেছে। এমনটা হবে কি করে? এদের কথা শেষ, এবার দেখি ড্যানি কি করছে। ওই ছেলে তো ঠিকই বলেছে, ফাইলে থাকা সব কথাই সত্যি। এখানে যা যা লেখা আছে সবকিছুই ঠিক আছে। এবার তাহলে কয়েকটা দিনের মধ্যে একটা হামলার প্রস্তুতি নিতে পারবো বলে মনে হচ্ছে। ওই রাতে থানার মধ্যে ওই রাজনৈতিক লোকটা আসে, আর কিছু লোক নিয়ে থানায়। ওই বেরিয়ে আয় তোরা, সব কটাকে আজকে এখানেই শেষ করে দিব। অফিসার তো কি করবে বুঝতে পারছে না, সেজন্য আকাশকে কল দেয়। বলো কি হয়েছে? স্যার, ওই লোকটা লোকজন নিয়ে এসেছে থানায়। প্রথমে ওয়ার্নিং দাও। বলেছি ওদের, তাও কোনো কাজ হচ্ছে না। ফাঁকা কয়েকটা গুলি করো। ঠিক আছে। ফাঁকা গুলি করাতে কিছু লোক পালিয়ে যায়, আবার অনেকে ওখানেই থাকে। তোরা কি ভেবেছিস এত তাড়াতাড়ি আমরা ভয়ে চলে যাব? একটা কাজ করো, ফোনটা মাইকের সামনে রাখো, এরপর আমি যা যা বলবো সবটা যেন সবাই শুনতে পায়। জি স্যার, দিচ্ছি। আপনারা এখানে কেন এসেছেন তা আমি বুঝতে পেরেছি, তবে একটা কথা বলে দেই, যদি থানায় কোনো রকম ঝামেলা করেন তাহলে কিন্তু আমি আপনাদের উপর গুলি চালাতে বাধ্য হব। এতে কে কোন দলের, কে কতটা পাওয়ারফুল ব্যক্তি তা আমি দেখব না, সোজা মেরে ফেলবো। যদি এরপরেও ভিতরে আসতে ইচ্ছে হয় তাহলে আসতে পারেন। আর পুরো পুলিশ ফোর্সকে বলে দিচ্ছি, যদি ওনারা ভিতরে এসে ঝামেলা করে তাহলে গুলি করে দিবেন। এরকম কথাই অনেক লোকই কিছুটা ভয় আছে, অনেকেতে চলে যায়, এতে লোকটাও চলে যায়। সব পুলিশ অফিসার একটা চাপ থেকে বাঁচল। অন্যদিকে আকাশের দিন ভালোই কাটতে থাকে। কি কারণে ভালো কাটে তা অনেকেই বুঝতে পারছে। অন্যদিকে বস, এটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা বলো? ড্যানির লোকেরা আমাদের একটা আস্তানায় হামলা করেছিল। ও কি করে জানলো আমাদের আস্তানার সম্পর্কে? মনে তো হয় ওর ভাই কল দিয়ে বলেছিল। একটা কাজ কর, তোরা ওর একটা আস্তানায় হামলা কর। ঠিক আছে, কিন্তু বস, নতুন ওই ছেলেটা কোথায়? ও তো আমাকে বলেছে 8 থেকে 10 দিন আসবে না।
ও কেন আসবে না, কিছু কি বলেছে? বললো তো গ্রামে যাবে, ওখানে গ্রামে ওর বাবা মাকে নিয়ে শহরে আনবে। কি বলেন? তাই বলে এতদিন লাগবে? সব কিছু বিক্রি করে দিয়ে তারপর আসবে। বুঝতে পেরেছি, ও থাকলে ভালো হতো। সেটা আমি জানি, ওই ছেলেটা অনেক কাছের। তাহলে কি ও আসা অবধি অপেক্ষা করব? তার দরকার নেই, এখন ছোট করে একটা অ্যাটাক করো। বাকিটা ওরা যদি পরে কোনো হামলা করে তাহলে আমরা তা দেখে নিব। ঠিক আছে বস। পরের দিন আজাদের লোকরাও সেম ভাবে ড্যানির অন্য একটা আস্তানায় হামলা করে। এতে ড্যানিও অনেক রেগে যায়। ওই আজাদের অনেক বার বেড়েছে, ওর তো একটা ব্যবস্থা করতে হবে। তোরা রেডি থাকিস, এরপর সবাই মিলে হামলা করবো ওর উপরে। অন্যদিকে হামলা করে আজাদ ওর লোকদের সাথে বসে আছে। কিরে, ওরা আর কিছু জানিয়েছে? না বস, ওরা কিছুই বলেনি। তাহলে তো ভালোই হলো। কিন্তু বস, বলা তো যায় না ওরা কখন আবার হামলা করে বসে। তাহলে লোকদের তৈরি হয়ে থাকতে বলবি, কোনোভাবেই ড্যানি যেন এখানে আসার সাহস না পায়। আমি তাহলে এখানে আসার সব রাস্তায় লোক বসিয়ে দিব, ওরা আসলেই আমাদের খবর পাঠিয়ে দিবে। সেটাই কর, আমিও একটু দেখি। কি দেখবেন? এই তো আকাশকে কল দিয়ে তাড়াতাড়ি আসার জন্য বলি। জি বস, তাই করুন। পরের দিন আকাশেরও কাজ শেষ হয়ে যায়, সে যেন চলে আসে। তখন আজাদ কল দিয়ে আকাশকে পুরো ব্যাপারটা বলে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি 2-3 দিনের ভিতরে চলে আসব। আচ্ছা রাখি তাহলে, তুমি আসলেই আমি ওর উপর অ্যাটাক করব। এইদিকে বাসায় এসে আবারও ছদ্মবেশে ড্যানির সাথে দেখা করে। তারপর আজাদের অ্যাটাক করার বিষয়টা ড্যানিকে জানায়। আমি জানি না তুমি কে, কিন্তু তুমি আমার যে উপকার করলে সত্যি আমি মনে রাখবো সারা জীবন। ওই তোরা তৈরি হয়ে থাকিস, আমি কাল সকালে অ্যাটাক করব। আকাশ চলে আসে ওখান থেকে, এসে থানায় সবাইকে সবটা বলতে থাকে। এখন তাহলে আমাদের কাজ কি? আমরা এখান থেকে 20 জন যাব, এর বাইরে 15 জন কমান্ডো যাবে। তাহলে তো ভালোই হয়। আমরা সুযোগের অপেক্ষা করব, পরে নিজেদের মধ্যে লড়াই করবে। আমরা দেখব ওখান থেকে যে পালাতে চাইবে আমরা তাকে মেরে ফেলব। বুঝতে পেরেছি। রাতে আকাশ বাসায় ফেরে। সারাদিন কোথায় থাকো তুমি? কাজে ব্যস্ত থাকি। আচ্ছা শোনো, কাল আমি একটা জায়গায় যাব, ফিরবো কখন জানি না, তুমি নিজের খেয়াল রাখো। হঠাৎ এই কথা বলছো কেন? কিছু কি হয়েছে? কিছুই হয়নি। তাহলে এরকম অদ্ভুত কথা কেন বলছো? আরে এমনিতেই বলছি। আচ্ছা চলো আমরা ঘুমাই। সকালে আকাশ বের হয়, থানায় এসে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ড্যানিও রওনা দেয় আজাদকে মারার জন্য, যা আজাদের লোকেরা কল দিয়ে বলে। ওই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে, ওরা হামলা করার জন্য আসতেছে। লোকজন তো তৈরি হয় নাই। ড্যানির লোকেরাও বুঝতে পারে এরা যে আসছে, সেজন্য ওরাও জায়গায় জায়গায় বোমা মারতে থাকে, যেন কেউ লুকিয়ে থাকলে ওখানেই মারা যায়। তোরা সাবধানে থাকিস। ওরা তো বোমা মারতেছে। তোরাও বোমা মার। একে একে সবাই বোমা মারতে থাকে। এতে দুই দলের অনেক লোকই মারা যায়। এতে ওরা এবার গুলি করতে থাকে। এবার আমরা কি করব? ওদের তো আরো 50 জনের মতো লোক আছে। অপেক্ষা করো, ওরা নিজেদের মধ্যে আরো মারামারি করে নিক। কিন্তু কেউ তো পালানোর চেষ্টা করছে না। একটু পরেই ঠিক করবে, সেজন্য বসে বসে দেখো। এইদিকে কিছু কিছু লোক পালাতে থাকে। ওদের আকাশের অফিসার আর কমান্ডো মিলে মারতে থাকে, যা আজাদ আর ড্যানি বুঝতে পারে। এটা কি হলো? আমিও তো তাই ভাবছি। তাহলে কি এখানে আরো লোকজন আছে? কিন্তু কে থাকবে এখানে? এইসব ভাবতে ভাবতে ওদের লোকজনকে মারতে থাকে। আরো 10 জন আছে। এখন কি ওদের স্যালেন্ডার করতে বলবো? তবে সাবধানে থাকবে। ওরা হাওয়ায় কয়েকটা গুলি করে সবাই বেরিয়ে আসে। চারদিকে পুলিশ আর কমান্ডো দেখে ওরা তো ভয়ে ভয়ে গুলি নিচে ফেলে দেয়। আকাশকে দেখে আজাদ তো অবাক হয়। তুই পুলিশ অফিসার কি করে? উনি তো 5 বছর ধরেই পুলিশ। কাহিনী কি বলতো? কাহিনী একদম সহজ। আচ্ছা তোদের বুঝিয়ে বলি। আমি তোদের শেষ করার জন্য তোর লোকদের আটক রেখে তোর কাছে আসি, যেন তোর সাথে থেকে তোর ব্যাপারে সবকিছু আমি জানতে পারি। তাহলে এইসব তোর চাল ছিল? জেনির বাইকে মারার পেছনে আমারই প্ল্যান ছিল। হারামি, তোকে তো আমি ছাড়বো না। আমার কাছে পৌঁছাতে তোর এখনো অনেক লেট আছে। বিশ্বাসের এই মর্যাদা দিলি তুই? তোরা যদি ভালো মানুষ হতি তাহলে এইগুলা লাগতো না।
তাছাড়া আমি চেয়েছি তোদেরকে ভালো করতে, অনেকবার বলেছিলাম তোকে, কিন্তু তুই তো কথাই শুনিসনি। একবার এই ধান্দায় চলে আসলে আর ফেরা যায় না। এখন দেখলি তো এই ধান্দা তোদের কি ক্ষতি করলো। তাহলে তুই আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছিস। ঠিক ধরেছিস, তোদের মধ্যে এখন যা কিছু হচ্ছে সবকিছু আমার কারণে হচ্ছে। এখন তাহলে তোকেও মরতে হবে। সেটা কিভাবে? কথাটা বলেই আজাদ একটা বন্দুক দিয়ে আকাশকে গুলি করেন, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট থাকায় কিছুই হয়নি। তা বুঝতে পেরে আজাদ আরেকটা গুলি করে, যা আকাশের হাতে এসে লাগে। এসে বাকি কমান্ডোগুলো গুলি চালিয়ে দেয়। এতে আজাদ, ড্যানি আর ওদের লোকেরা ওখানেই মারা যায় কয়েক সেকেন্ডের মধ্যে। আকাশ স্যার, আপনি ঠিক আছেন তো? ওনাকে হসপিটালে নিয়ে যাও। স্যার আপনি আসুন আমার সাথে। এদের লাশগুলো মর্গে পাঠিয়ে কোনো কাজ দেয়। একটা কাজ করো, সবাইকে এখানে গর্ত করে মাটি চাপা দিয়ে দাও। আপনি যান, আমি এই দিকটা দেখে তারপর আসতেছি। কিছুক্ষণ পরে আকাশকে হসপিটালে নিয়ে আসা হলো। অন্যদিকে ইরা, আকাশ কি এখনো আসেনি? ও তো বললো আসতে লেট হবে। একটা কল দিয়ে জিজ্ঞেস করে নে। তোমার কি ওকে কিছু বলার আছে? তেমন কিছুই বলার নেই। ছেলেটা সারাদিন কোথায় থাকে কিছুই তো জানি না। আমি নিজেও বুঝতে পারছি না কি করে সারাদিন। আচ্ছা, একটা কল দিয়ে জিজ্ঞাসা করে নিচ্ছি। সেজন্য কল দেয়। কলটা একজন অফিসার রিসিভ করে। তুমি বাসায় ফিরবে কখন? আপনি কে বলছেন? তার আগে এটা বলুন, আপনি কে? আকাশের মোবাইল আপনার কাছে কেন? ওনার তো গুলি লেগেছে, সেজন্য ওনাকে হসপিটালে নিয়ে এসেছি। ডক্টর ওনার অপারেশন করছে। কিন্তু আপনি? আমি আকাশের স্ত্রী। কোন হসপিটালে আছো? অফিসার ঠিকানা বলে দেয়। ইরা তো কেঁদেই চলেছে। কি হয়েছে, কাঁদছিস কেন? জামাই কি তোকে বকেছে? আব্বু, ও হসপিটালে। ওকে কারা যেন গুলি করেছে। 20 মিনিট পরে হসপিটাল আসে। ওখানে অনেক পুলিশ ছিল। পুলিশ তো বাধা দেয়, কিন্তু ইরা ওর পরিচয় বলাতে ওকে আকাশের কাছে নিয়ে আসা হলো। আকাশের এমন অবস্থা দেখে ইরা তো কেঁদেই চলেছে। আকাশ, আকাশ, কথা বলো আমার সাথে। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কাকে নিয়ে? ম্যাম আপনি একটু শান্ত হন। 1 ঘন্টার মধ্যেই ওনার জ্ঞান ফিরবে, তখন কথা বলে নেবেন। এখন আপনারা অপেক্ষা করুন। 40 মিনিট পর জ্ঞান ফিরে আকাশের। তাকিয়ে দেখে ইরা ওর পাশে বসে আছে, সাথে চোখ ফুলিয়ে ফেলেছে কান্না করতে করতে। আরে এভাবে কান্না করে? বোকা মেয়ে কোথাকার। দেখো আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। হাতে গুলি লেগেছে আর তুমি বলছো কিচ্ছু হয়নি। গুলি লাগলো কি করে তোমার? হ্যাঁ, সন্ত্রাসীদের মারতে গিয়ে গুলি লেগেছে। আকাশ, তুমি কোনো সন্ত্রাসীদের মারতে গেলে এখন তোমাকে তো পুলিশে ধরে নিয়ে যাবে। আরে কান্না করে না, পুলিশ কেন আমাকে ধরবে? এই যে তুমি খুন করেছো। ম্যাম উনি একজন আইপিএস অফিসার। ওনার কথা 4টা থানার অফিসার কাজ করে, সেখানে ওনাকে কেন পুলিশ ধরবে? কি? আকাশ একজন আইপিএস অফিসার? ইরার সাথে ওর বাবা মাও একটু বেশি অবাক হয়। জি ম্যাডাম, আমি একজন আইপিএস অফিসার। আর ওই দিন তুমি একজন আইপিএস অফিসারকে কিডন্যাপ করে বিয়ে করেছো। তাহলে ভেবে দেখো তোমার কতটা সাহস। আমি কি জানতাম নাকি তুমি একজন আইপিএস অফিসার ছিলে? তবে যা হয়েছে ভালো হয়েছে, কিডন্যাপ করে একজন ভালো স্বামী পেয়েছি। কথাটা বলেই ইরা আকাশকে জড়িয়ে ধরে। এখানেই গল্পটা শেষ হয়। তো ধন্যবাদ সবাইকে গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য। গল্পটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।